ছোটবেলা থেকেই ইউরোপে যাবার স্বপ্ন আব্দুল হান্নানের। এই স্বপ্নের পেছনে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, এমনকি বিয়ে করার যোগ্যতাও নির্ভর করে। ছোটবেলা থেকে ইউরোপের স্বপ্ন ছিল। ইউরোপের স্বপ্ন এরকম একটা নেশা, যার মাথায় ওঠে মানে সে আর দেশে ভাল লাগে না। আমাদের মাথার উপরে এরকমই হয়ে গেছে। ইউরোপের স্বপ্নকে কি হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারবেন হান্নান? কিন্তু চেষ্টা তো করতে হবে। সেই চেষ্টায় শুরু করলেন তিনি। সার্বিয়াতে ট্রাই করছিলাম। কথায় বলে, ব্যর্থতায় সাফল্যের চাবিকাঠি। সেই সাফল্যের জন্য একবার না পারিলে দেখো শতবার। হান্নান কি ভিন্ন কোনো পথে আবারও চেষ্টা করবেন ইতালিতে যাবার? হয়তো করবেন, কারণ আমরা শুনেছি ইতালি প্রবাসী না হলে নাকি পছন্দ মতো বিয়ে করাই কঠিন। হান্নানও এমনটাই বলছেন। আসলে বাস্তবতাটা হলো, ইতালির প্রবাসী একটা মেয়ে দেখতে গেলে এরকমই হয় যে আমাদের এরকম কালচারই এরকম হয়ে গেছে। যদি ইতালি থাকে তাহলে মেয়ে দিবে, যদি সুন্দরী হয়। আর যদি একটু নর্মাল হয় মেয়ে, তাহলে দেখে দেশের পোলাকে দেখে। একটু সুন্দরী হলে তাহলে ইতালি ছাড়া কিছুই বোঝে না। মানে জামাই ইতালি। জামাই ইতালি হতে হবে। ইভেন তাহলে কি যেসব বিবাহযোগ্য মেয়েরা আছে আমাদের বিভিন্ন পরিবারে এসব এলাকায়, তাদের মনের মধ্যেও এই স্বপ্ন কাজ করে? হ্যাঁ, এরকমই কাজ করে যে ইতালি প্রবাসী হতে হবে, টাকা কামাতে হবে। আমাদের কালচারটাই কেমন জানি এরকম হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছেন, আব্দুল হান্নান যেখানে বসবাস করেন সেখানকার সামাজিক বাস্তবতা অন্যরকম। সেখানে যোগ্যতার মাপকাঠিও ভিন্ন। সেই যোগ্যতা অর্জনের জন্য কোন পথে যাবেন হান্নান, সে প্রশ্নের উত্তর জানবো আমরা। তার আগে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি। 2025 সালের অক্টোবরের প্রথম সপ্তাহ, লিবিয়া থেকে স্বপ্নের ইতালির উদ্দেশ্যে নৌকায় ভাসল বাংলাদেশের হবিগঞ্জের 35 জন যুবক। তারপর খবরে জানা গেল তাদেরকে বহনকারী নৌকাটি নিখোঁজ। খোঁজ পাইছি না বাচ্চার, কোমর বাচ্চারা আর দেখছি না। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে লিবিয়া থেকে আরেকটি নৌকা ভাসল ওই ইতালির উদ্দেশ্যেই। মধ্যসাগরে পৌঁছালে তেল শেষ হয়ে গেল ইঞ্জিন চালিত সে নৌকার। এক সপ্তাহ ধরে ভাসতে থাকলো নৌকা। তীব্র শীতে মৃত্যু হলো মাদারীপুরের জাফর ব্যাপারী আর সিরাজুল হাওলাদারের। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ, গ্রিসের দক্ষিণাঞ্চলের গাবদোস দ্বীপ সংলগ্ন সমুদ্র থেকে উদ্ধার করা হলো 539 জন অভিবাসন প্রত্যাশীকে। তারা সবাই লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেছিল। সবচেয়ে অবাক করা তথ্য হলো যে 539 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়, তার মধ্যে 437 জনই বাংলাদেশের নাগরিক। স্বপ্নের ইতালিতে যাওয়ার জন্য কেন এত মরিয়া মানুষ? সেই প্রশ্নের উত্তর খুঁজতে দীর্ঘ অনুসন্ধান করেছে প্রবাস কথা। গন্তব্য মাদারীপুর। মাদারীপুর জেলার শিবচরের বাগমারা এলাকা। এই এলাকারই বাসিন্দা আব্দুল হান্নান। উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছেন। এই পড়ালেখাটাও যেন একটা বিশেষ কিছুর জন্য অপেক্ষায়, সময় কাটানোর জন্য। আব্দুল হান্নানরা 6 ভাই। সবার বড় ভাই গ্রিসে থাকেন, সেখানে গেছেন পাকিস্তান আমলে। দ্বিতীয় ভাই বাড়িতেই থাকেন। তারপরের 3 ভাই ইতালিতে থাকেন। আব্দুল হান্নানও ইতালিতে যাওয়ার চেষ্টা শুরু করলেন, কিন্তু সুবিধা করতে পারলেন না। সার্বিয়া থেকে ওখান থেকে রিটার্ন করে দিয়েছে আর কি। আমাদের সাথে একজন ছিল, ও থাকার পরে ও মানে নার্ভাস ফিল করছে। আর আমরা ট্যুর ভিসায় গেছিলাম, ট্যুরিস্ট ভিসায় সার্বিয়া দিয়ে ইতালি যেতে চাইছিলাম। ওর মাধ্যমে আমরা পুরো গ্রুপ সহ ধরা খেয়ে গেছি। ঠিক আছে, কোথায় ধরা খাইছিলেন? সার্বিয়াতে এয়ারপোর্ট থেকে বের হতে পারিনি। এরপর শুরু হলো সহজ পথে নামা, শুরু হলো গেম। বেঁচে স্বপ্ন পূরণ নয়তো মৃত্যু। গল্পটার শুরু এখানেই। লিবিয়া দিয়ে আমাদের এখানে অনেকেই চলে গেছে বা অনেকে এরকম ঝামেলা হয়েছে। আমি চিন্তা করলাম যে যেহেতু লিবিয়া দিয়ে অল্প দিনে যাওয়া যায়, খুব সহজ একটা পথ, তো এখান দিয়ে আমি ট্রাই করে দেখি। সহজ পথ বলতে অল্প দিনে আর কি। পরে আমার ভাই এক দালালের সাথে কথা বলে, নুরু দালাল, তার সাথে কথা বলে। আপনার ভাই মানে কোথায় থাকে সে থাকে ইতালিতে। তার মাধ্যমে, নুরু দালালের মাধ্যমে অনেক লোক গেছে। যাওয়ার পরে আমাকে পরে বলে যে, হুট করে একদিন ভাই আমার পাসপোর্ট জমা দিয়েছে। যা রাত্রে জমা দেওয়ার পরে আমার বলতেছে যে আগামীকালকে সকালে তোর ফ্লাইট হতে পারে, তুই রেডি থাকিস। পরে সকালবেলা 10টার দিকে ওঠার পরে ভাই আমার মেসেজ দিছে, এরকম তুই রেডি হ, তোর আজকে ফ্লাইট।
এত তাড়াতাড়ি রাতে জানার পর সকালে ফ্লাইট? হ্যাঁ, সকালে ফ্লাইট। পরে আমি সকালে পরে রেডি হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আমি চলে গেছি ঢাকাতে। ঢাকা যাওয়ার পরে ওখানে ওদিনকে আমার ফ্লাইট করে নাই, পরে একদিন পরে আমার ফ্লাইট করছে। আব্দুল হান্নানের স্বপ্নের বিমান তাহলে উড়ল আকাশে। দেখা যাক আকাশের কোন পথে কোথায় গিয়ে পৌঁছায় বিমানটি। ঢাকা থেকে শ্রীলঙ্কার যাওয়ার পরে ওখান থেকে মিশর নিছে। মিশর থেকে পরে লিবিয়া বেঙ্গাজিতে রাখছে, রিসিভ ঘর নামে একটু ঘর আছে, ওখানে ছিলাম। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা আর মিশর হয়ে লিবিয়ার বেনগাজিতে পৌঁছালেন আব্দুল হান্নান। স্বপ্নের ইতালির খুব কাছাকাছি, সমুদ্র পেরোলেই সে স্বপ্ন পূরণ। ওখানে প্রায় 400 স্কোয়ার ফিটের একটা ঘর, ওখানে প্রায় 150 লোক ছিলাম। কারা ছিল তারা? ওখানে যাত্রী ছিলাম আমরা, আর নুরুদ দালাল ছিল। আর মানে একটা ফ্ল্যাট সিস্টেম, 3টা রুম, এক রুমেও থাকে আর 2 রুমে যাত্রীরা থাকে আর কি। মানে আপনাদের রিসিভ করলো ওখানে কোন দেশের লোকজন ছিল? ওখানে সব বাংলাদেশের লোকজন ছিল। কত সংখ্যায় পাইছে? আমি যাওয়ার পর ওখানে পাইছি হলো আপনার 130 জনের মতন, সব বাংলাদেশি। লিবিয়ার বেনগাজিতে রিসিভ ঘরে থাকার অভিজ্ঞতা শুনছি আব্দুল হান্নানের কাছ থেকে। রিসিভ ঘর মানে হলো অভিবাসন প্রত্যাশীদের রিসিভ বা গ্রহণ করে যেখানে রাখা হয়। ওখানে খুব খাবার দাবারের কষ্ট, থাকার কষ্ট, ঠিক আছে। ওখানে যাওয়ার পর কেমন জানি একটা মানে অন্যরকম হয়ে গেছি মন মাইন্ড, যে কোথায় আসলাম, এটা মানে ভিতরে একটা ভয় কাজ করে। আর ওরাও যে আচরণ করে, মানে ওই আচরণগুলোই খুব ভয়ানক। পরে ওখানে যাওয়ার পর রিসিভ করছে, আমাদের কথা ছিল হলো ত্রিপুলি থেকে টাকা পেমেন্ট করা। পরে ওখানে নেওয়ার পরে ত্রিপুলি থেকে বেঙ্গাজি থেকে ত্রিপুলি যেতে প্রায় 16-17 ঘন্টা বা 22 ঘন্টার রাস্তা গাড়ি অনেক প্রচণ্ড গতিতে চলে, প্রায় 100-150 এরকম গতিতে চলে। তো ওখান বসে আমাদের টাকা পেমেন্ট করতে বলতেছে। তা আমি এগুলো কিছু জানি না, ভাই কথা বলছে, ভাই সব বলছে। আগে দেয়নি? না, টাকা আগে দেয়নি। আগে সাথে $500 নিয়ে গেছি। দালালকে টাকা দেওয়া হয়নি আগে? দালালকে আগে টাকা দেওয়া হয়নি। ওখানে নেওয়ার পরে টাকার জন্য চাপ দেয়, মানে ওর আয়ত্তায় নেওয়ার পরে ওখানে যাওয়ার পরে এখন ওখানে যাওয়ার সাথে সাথেই মানে রিসিভ করে একটা লোক আছে, ও মানে ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে দেয়, ঠিক আছে। মানে একটু মানে ভয় দেখায় মোবাইল নিয়ে যায়, পাসপোর্ট নিয়ে যায়, ডলার যা আছে সব আয়ত্তায় নিয়ে যায়। মানে আমরা পার্সোনাল যে ডলারগুলো নেব বা মানে খাবো, এরকম কোনো কিছু বিপদ আপদে পড়লে তো ওই ডলারগুলো হাতায় নিয়ে যায়, আমাকে একবারে জিরো করে দেয়। মানে ওখানে বসে আমাদের মোবাইল, পাসপোর্ট, ডলার সব নিয়ে গেছে, আমরা পুরো ফাঁকা। ভিতরে ঢুকে দেখি একবার লোক অনেক, মানে 130 জন লোক একসাথে, একটার উপর আরেকটা ঘুমানো, এরকম দেখে মানে আমার ভিতরে ভয় কাজ করছে। আর এখানে বসে বলছে যে খুব সুন্দরভাবে ওখানে থাকবে, খাবার দাবার কষ্ট নাই, ঘুমানোর কষ্ট নেই, এরকমভাবে বলে এনেছি। তো ওখানে যাওয়ার পরে এরপরে প্রথমে অবস্থায় দেখা গেছে টাকার পেমেন্ট কথা বলতেছে, টাকা দেওয়ার কথা 20 লাখ। পরে ওরকম করে হুট করে তো আর 20 লাখ টাকা একসাথে গোছানো যায় না। পরে সময় নিছি, সময় নেওয়ার পরে এক সপ্তাহ পরে আমার টাকা করছে, দিছে আর কি, নুরুর 20 লাখ। এতদিন যা স্বপ্ন ছিল তার খুব কাছাকাছি পৌঁছে আতঙ্ক গ্রাস করতে শুরু করলো আব্দুল হান্নানকে। 20 লাখ টাকাও নিয়ে নিল তারা। 7 দিন পেরিয়ে গেল। স্বপ্ন পূরণের শেষ ধাপ অতিক্রম করতে আর কত দেরি? 12 দিন পরে আমাদেরকে গেম করে আর কি। এটা আপনারা কোথায় ছিলেন? বেনগাজি না ত্রিপুলি? বেনগাজি থেকে রিসিভ করে থেকে আমাদের ওইখান থেকে টাকা পেমেন্ট করার পর ত্রিপুলি নেওয়ার কথা, কিন্তু ত্রিপুলি নেয় নাই। ওখান থেকে আমাদের মানে হুট করে একদিন বলতেছে যে রেডি হ। আমরা পুরান লোক ছিলাম, 12 দিনের পুরান লোক ছিলাম। ওই পুরান লোক যেগুলো আসলো ওইগুলো, আমি আসলাম একজন, মানে এক দালালের মানে একজন ছিলাম, ওই নুরুর ছিলাম আমি, ডাইরেক্ট নুরুর, ঠিক আছে। আর এখানে যারা আছে এরা মাধ্যম দিয়ে যায়, অনেক দালালের সব এক জায়গায় হয়, কিন্তু মাধ্যম ওই নুরু একাই। আর নুরু হচ্ছে বড়, নুরু হলো বড়। আমাদেরকে এরকমভাবে বলছে যে তোমরা এই কজন রেডি হওয়ার কথা বলছে। পরে আমরা হুটহাট করে রেডি হয়েছি, আমরা জানি ত্রিপুলি নিবে আমাদের। ত্রিপুলি নেওয়ার কথা বলে আমাদের গাড়িতে উঠাইছে। উঠানোর পরে কিছুদিন চলার পরে, মানে আমরা জানি কিছুক্ষণ চলার পরে রক্ত পরীক্ষা টেস্ট করে, মানে ব্লাড টেস্ট করার পরে ওখান থেকে যার ব্লাড খারাপ এদেরকে বাইপাসে নিয়ে যায় ওই ত্রিপুলিতে, আর যাদের ব্লাড ঠিক আছে এদেরকে ইসে নিয়ে যায় আর কি, গাড়িতে করে নিয়ে যায়। তা আমাদেরকে ব্লাড টেস্ট করে নাই। তা আমরা বুঝতে পারছি কিনা ব্লাড টেস্ট করে নাই কেন। তো
তখন ভিতরে একটা ভয় কাজ করতেছে, আমাদের কি বেঙ্গাজি দিয়ে ফেলাই করবে, গেম দেবে নাকি। আব্দুল হান্নানদের গেম বেনগাজি দিয়ে হবে নাকি ত্রিপলি দিয়ে হবে তা একটু পরেই জানা যাবে, কিন্তু তার কথায় মনে হচ্ছে বেনগাজি দিয়ে যাত্রা শুরু করার ক্ষেত্রে তাদের মধ্যে একটা আতঙ্ক আছে। কেন এই আতঙ্ক, সে ব্যাপারে কিছু তথ্য দিয়ে রাখি আপনাদের। এই মানচিত্রের দিকে খেয়াল করুন। লিবিয়ার ত্রিপলি থেকে ইতালির একেবারে কাছের ভূখণ্ডের দূরত্ব সমুদ্রপথে কমপক্ষে 300 কিলোমিটার। তার মানে ত্রিপলি থেকে যাত্রা শুরু করলে সবচেয়ে কম সময়ে ইতালিতে পৌঁছানো সম্ভব। অন্যদিকে লিবিয়ার বেনগাজি থেকে ইতালির ওই একই জায়গার দূরত্ব সমুদ্রপথে কমপক্ষে 700 কিলোমিটার হবে। এই দূরত্ব বেশি হওয়ার কারণে বেনগাজি থেকে যাত্রা শুরু করলে অনেক সময় নৌকা দিক ভুল করে অন্য কোথাও চলে যায়, মাঝখানে ধরা পড়ার সম্ভাবনা বেড়ে যায়। সবচেয়ে বড় কথা হলো মৃত্যুর ঝুঁকিও বেড়ে যায়। চলুন আব্দুল হান্নানের গেমে ফিরে যাই, দেখি সে কোন পথে সমুদ্রে নামে। নুরু এর আগে বলছিল যে ত্রিপুরি কোনো ঝামেলা হয় বেঙ্গাজি দিয়ে আমার খোলা আছে, বেঙ্গাজি দিয়ে গেম করাবো, এরকম কিছু বলছে। তো ওটা আমাদের মাথায় কোনো স্মরণ ছিল না, আমরা তো জানি আমাদের ত্রিপুলি কন্ট্যাক্ট, ত্রিপুলি দিয়ে নেবে। পরে আমাদের গাড়ি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো চলতেছে, পরে আমাদের আর করে না, মানে রক্ত টেস্ট করে না, রক্ত টেস্ট না করাতে আরেকটা গাড়ি চেঞ্জ করে, প্রাইভেট কারে আরেকটা চেঞ্জ করে, পরে ওখান থেকে প্রায় 2.5 ঘন্টা বা 2 ঘন্টা 2.5 ঘন্টা গাড়ি চলার পরেই দেখে আমাদের এই ভোটঘরে নিয়ে গেছে। ভোটঘর ওখান থেকে আবার বোর্ডে তুলে নেয়, ঠিক আছে। পরে ভোটঘরে নেওয়ার পরে ওখান থেকে আমাদের সবাই মানে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আমরা যে কজন ছিলাম, যে এটা তো বেঙ্গাজি, মানে ভিতরে একটা ভয় কাজ করছে অনেক। আপনি ওখানে গিয়ে কি আপনার এলাকার আরো লোকজনকে পেয়েছিলেন? না, এলাকার লোকজন আমাদের যে রিসিভ করে থেকে 10 জন নিছে, আর ভৈরবের লোক ছিল হলো বাকি 21 জন, ঠিক আছে। ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া আর আমরা মাদারীপুরে ছিলাম হলো 10 জন। পরে ওখানে যাওয়ার পরে মানে খুব মানে আমরা কান্নাকাটি করতেছি, খুব মানে ভিতরে ভয় কাজ করতেছি, এখানে নিশ্চিত মৃত্যু। কারণ বেঙ্গাজি থেকে এই ভোট দিয়ে আমরা ভোট দেখতেছি, ইঞ্জিল দেওয়ার কথা 250 বা 300 দুইটা মিলিয়ে 600 বা 700 এরকম ইঞ্জিল দেওয়ার কথা। আমাদের দেশে হলো 2টা ইঞ্জিল 40, 80। তো ওইগুলো দেখে আরও মানে ঘাবড়াই গেছি। পরে আবার রাস্তাও অনেক মানে 700 কিলো 750 কিলো পথ, এগুলো কীভাবে সম্ভব? সমুদ্রে 700। হ্যাঁ, সমুদ্রের পথ। তো এর ভিতরে যদি সাগর যদি কোনো রকম উত্তাল হয় তাতে নিশ্চিত মরণ, মানে আমরা 90%ই আমরা বুঝতে পারতেছি আমরা এখানে নিশ্চিত মরণ। তাহলে কি এবার নিশ্চিত মরণের পথে নামবে তারা, নাকি ফিরে আসবে? ফেরার কোনো উপায় কি আছে তাদের? আমরা এখানেও পিছিয়ে ব্যাক করার কোনো অপশন নাই, আমরা ফোন দিয়ে বলতেছি বা এটি করতেছি, এরকম কোনো ওরা রাখে না। পরে কী করলো, ওদিনকে আমাদের গেম দেওয়ার কথা দেয়নি, পরে আবহাওয়া খারাপ ছিল সাগরের। পরে 2 দিন পরে আমাদের গেম দিছে ওখান থেকে, বেঙ্গাজি থেকে। ওখান থেকে যখন ছাড়ছে আমাদের তেল দিছিল হলো 1200 লিটার, আর এমনি খাবার দাবার দিছিল 3 দিনের, মানে 72 ঘন্টা চলবে এরকম, মানে সব কিছু করে দিয়েছে। 72 ঘন্টা ওরা জানে 72 ঘন্টা চললে রিসিভ হয়ে যাবো, এরকম কিছু। আমাদের গেমে উঠে দেওয়ার পরে 3 রাত 3 দিন চলার পরে মানে আমরা কোনো কুল কিনার পাইতেছি না। পরে 3 রাত 3 দিন চলার পর তেল শেষ হয়ে গেছে, খাবার দাবারও শেষ হয়ে গেছে। পরে ওখানে আমরা ভাসতে পরে আমরা তো মানে হাই হতে আসছে, আমরা জানি নিশ্চিত এখানে মৃত্যু। নিশ্চিত মৃত্যুর কাছাকাছি আপনি কখনো গেছেন, হয়েছেন কখনো মুখোমুখি? কেমন সে সময় যখন উত্তাল সমুদ্রে আপনার নৌকার তেল শেষ হয়ে যায়, খাবারের যোগান শেষ হয়ে যায়? কেমন যখন আপনারা খাবার দাবার তেল শেষ হয়ে গেল, তারপরে কয়দিন টিকেছিলেন, সেই সময় আপনাদের জীবন কেমন ছিল? জীবনটা খুব ভয়াবহ ছিল তখন। এই পৃথিবীটা যে এত কষ্টের, এই মানে বেঁচে থাকা যে এত কষ্টের, বা মানে মৃত্যু যে এত যন্ত্রণা, তখন আমরা বুঝতে পারছি যে মৃত্যু যে কত যন্ত্রণা। আপনার কি মনে হচ্ছিল যে মৃত্যুর কাছে পৌঁছে গেছেন বা আর বাঁচবেন না, এরকম মনে হচ্ছিল? এরকম 100%ই মনে হয়েছে যে আমরা বাঁচবো না। এখানে কোনো আমাদের হকিটকি নষ্ট, আমাদের এখানে কোনো শিপ যাচ্ছে না, তো আমরা এখানে আর কোনো উদ্ধার করার মতন কোনো হেল্প পাইতেছি না, কোনো কিছু পাইতেছি না। শারীরিক বা ক্ষুধার যন্ত্রণা কেমন? ক্ষুধার যন্ত্রণা এরকম ছিল, ক্ষুধা তেমন একটা ছিল না, কিন্তু পানির তৃষ্ণা ভয়াবহ ছিল। তখন মনে হয়েছিল যে এখানে যদি 50 কেজি স্বর্ণ দিত আর 1 গ্লাস পানি দিত, তখন মনে হইতো যে স্বর্ণর ফালাই দিয়ে আগে পানি নিতাম, এত তৃষ্ণা ছিল পানির।
4 দিন পর্যন্ত না খাওয়া ছিলাম। সাগরের কোল নাই, কিনারা নাই, চোখের সামনে বেঁচে থাকার কোনো আশা নাই। যোগাযোগের জন্য যে ওয়াকি টকি দেওয়া হয়েছিল সেটাও ছিল নষ্ট। আর আমরা মৃত্যুর যন্ত্রণা ভোগ করছি কেন, আমাদের হকিটকি দিছিল নষ্ট। ঠিক আছে, আমরা যে 4 দিন যে সাগরে ভাসলাম, 3 রাত 3 দিন চলার পরে বাকি 4 দিন ভাসছি, হকিটকিতে ফোন দিব সংস্থারে, ওটা হকিটকি নষ্ট ছিল, এই জন্য আমরা মানে ওই মৃত্যু যন্ত্রণা ভোগ করছি। কুল কিনারাহীন অথই সাগরে তো থমকে গেল আব্দুল হান্নানদের জীবন। তারপর বাঁচার সংগ্রামটা কেমন? 6 দিনের মাথায় কিছু পোলাপান ছিল, ওরা খুব মানে হয়ে গেছিলো, ঐতিহ্য হয়ে গেছিলো যে এখানে মরার চাইতে সাগরের ঝাঁপ দিয়া মরমু, এটাই ভালো। খুব দ্রুত মরলে ওরা মনে করতেছে শান্তি, এত মানে যন্ত্রণা মনে করতেছে। পরে 9 জন ওরা কি করছে, টিউব ছিল আমাদের সাথে, টিউব দিয়ে ওরা সাগরে ঝাঁপ দিয়েছে। মানে ইতালির সাগর আরও 100 কিলো বাকি, মানে ইতালির সাগরে যেতে, এরপরে তো ইতালি অনেক দূর। পরে ওই চিন্তা করে টিউব নিয়ে ঝাঁপ দিয়েছে। এটা হলো 6 দিনের মাথায়। কিছুক্ষণ ঝাঁপ দেওয়ার পরে দুপুরবেলা ঝাঁপ দিয়েছে। ওরা মনে করছে সন্ধ্যার পরে, যদি সন্ধ্যা হইলে আমরা মরে যাবো, কারণ সাগর পুরো একবারে ঠান্ডা থাকে সন্ধ্যার পরে। পরে ওরা চলে আসছে, চলে আসার পরে চিন্তা করতেছে যে আগামীকালকে সকালে রোদ ওঠার আগেই আমরা বের হব। পরের দিন 7 দিনের মাথায় ওরা 10 জন চলে গেল, সবাই কালিমা পড়ে মানে ইচ্ছে করে মানে মৃত্যুর মানে প্রস্তুতি নিয়ে পরে চলে গেল। সকালে গেছে 3টার দিকে, পরে একটা শিপ যাইতেছে, দেখে অনেক দূর দিয়ে একটা শিপ যায়। পানির তৃষ্ণায় কি করতাম, ওই সাগরে নেমে যেতাম। সাগরে নামলে ওই তৃষ্ণাটা কম লাগতো। এর মধ্যে তো আপনাদের মধ্যে তো কেউ কেউ বেশি দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, প্রচণ্ড দুর্বল হয়ে পড়ছিল। যারা একটু হ্যাংলা পাতলা ছিল, যারা সাগরের পানি খাইছে, এরা একটু বেশি দুর্বল হয়ে গেছিলো আর কি। ওই যখন জাহাজটা শিপটা দেখছি, শিপটা দেখার পরে আমরা ভৈরবের 2টা পোলা ছিল আর আমি ছিলাম। পরে আমরা 3 জনে ওই শিপটা ধরার জন্য টিউব নিয়ে যাইতেছি। কিছু দূর যাওয়ার পরে এখন শিপ অনেক দূর চলে গেছে। মানে যখন আসার পরে আমাকে মানে ওই সাগর থেকে একজন ডাকতেছে। ওই যে 10 জনের ভিতরে একজন আবার রিটার্ন চলে আসতেছে, ও কোনো কুল কিনার পাইতেছে না। ও মানে এক একজন ছিটাই বিটে গেছে। পরে ওরে আনার পরে ও প্রায় অজ্ঞান হয়ে গেছে। আসার পরে মানে মরে যাবে, মুখ দিয়ে সেবরি উঠে কিছুই দিতে পারতেছে না, মানে কিছু নেই। পরে ওরে আমার রানের উপরে রাখছি, রেখে সুরাটুর উপরে ফুট হয়ে দিয়েছি, ঠিক আছে, অমনি মানে পড়ে রয়েছে। এর 1-2 ঘন্টা পরেই দেখি একটা হেলিকপ্টার আসতেছে। আমরা সবাই হেলিকপ্টার দেখে সবাই সেজদায় পড়ে গেছি, সবাই একসাথে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে। 7ম দিনে জীবন যেন মুখ তুলে চাইলো হান্নানদের দিকে। তারা জাহাজের দেখা পেল, হেলিকপ্টার এলো, উদ্ধার হলো। স্বপ্নের ইতালি কি এবার হাতের নাগালে? গেমে কি জিতলো তারা? আমরা জানি যে আমরা ইতালিতে যাচ্ছি। পরে ওদেরকে জিজ্ঞেস করতেছি আমাদের কোথায় নিচ্ছ। পরে বলতেছে আমরা জানি না, রিসিভ হওয়ার পর তোরা বুঝতে পারবে। পরে আমাদের একটা রিসিভ ধরা হয়েছে। পরে দেখি মাল্টা যাওয়ার পরে ওখানে আমাদের সে জেলে নিয়ে গেল আর কি, মাল্টা জেলে, ডিটেনশন সার্ভিস যেটা বলে। ইতালির স্বপ্ন মাল্টায় গিয়ে থমকে গেল, শুরু হলো জেল জীবন। ওখানে নেওয়ার পরে বাকি কোডে নেয়, যেখানে নেয় হ্যান্ডক্যাপ লাগিয়ে নেয়। ওখানে খুব মানে জেলের চেয়ে তো ইউরোপের জেল কখনো শুনিনি এত কঠিন। মাল্টা জেল মানে ওই ডিটেনশন সার্ভিসটা যত হার্ড। পরবর্তী গন্তব্য কোথায়? মাল্টাতেই থেকে যেতে পারবেন, নাকি ইতালিতে যেতে পারবেন, নাকি সব আশা শেষ করে বাংলাদেশেই ফিরতে হবে তাদের? নিকোলাস নামে এক স্যার ছিল, পরে সে বললো যে এরকম বাঙালি সেফ কান্ট্রি, বাংলাদেশ কোনো অ্যাজালাম মারলে টেকে না। মানে এখানে অ্যাজালাম সিস্টেম আছে, অ্যাজালাম মারলে যাদের অ্যাজালাম যদি টেকে, রাজনৈতিক মামলা বা যে কোনো মামলা মারলে ওখানে আগে টিকতো, কিন্তু এখন বর্তমানে টিকে না টিকার কারণ হলো ওই বাংলাদেশ সেফ কান্ট্রি ওরা বলে, ঠিক আছে। পরে আমি তারপরে আরও যারা ছিলাম অনেকে চলে আসছে, যারা আমাদের 36 জনের ভিতরে 3জন ছিল বাম্বিনি বলতে ইতালিয়ান ভাষায় বাম্বিনি ছোট বাচ্চাদের বাচ্চা বলে। তো ওদেরকে আলাদা করে ফেলছে, আলাদা করে 15 দিন পরে ওদেরকে একটা কার্ড দিয়ে দিচ্ছে। বাচ্চা মানে বুঝলাম না। মানে ওদের কম বয়স ছিল, 18 বছরের নিচে ছিল বয়স। বাংলাদেশ থেকে গেছে? বাংলাদেশ থেকে গেছে। কেমন বয়স দেখছেন আপনারা? ওদের বয়স দাড়িমোস হয় নাই। ওখান থেকে আমরা অ্যাজালাম মারার পর অ্যাজালাম টেকে নিয়ে পরে দেশে ফিরলাম 3 মাস পরে। সব মিলে আপনার এই কত দিনের জার্নি ছিল? সব মিলিয়ে লিবিয়া, সাগর মিলিয়ে টোটাল মিলিয়ে 3 মাস ছিল আর কি। কত টাকা গেল? 20 লাখ গেছে। এই ঘটনা থেকে আপনি আসলে কি শিক্ষাটা নিলেন? এই ঘটনা থেকে আসলে বেঁচে থাকার জন্য একটা মানুষের এত লোভ করা বা বেঁচে থাকার জন্য অল্প কিছু হলেই হয়, যে অনেক নিয়ে বাঁচতে হবে, অনেক এগুলো স্বপ্ন দেখা ভালো, কিন্তু এরকম ভয়াবহ এরকম রিস্ক নিয়ে স্বপ্ন দেখা ভালো না, আমি যেটা মনে করি। আর ওরা এত ডেঞ্জারাস দালালরা, ঠিক আছে। ওরা যতটা স্বপ্ন দেখায়, মনে করে মুখে মুখে যতটা বলে যে ইতালি নিয়ে যাবে, আসলে বাস্তবতা খুব কঠিন।
ওখানে গেলে যে ফেস করছে সে বুঝতে পারে যে ওখানে লিবিয়া জিনিসটা কি ভয়াবহ। এরকম লোক আছে ওখানে খাবার দাবার দেয় নাই, ঠিক আছে, না খেয়ে টাকা পয়সা নিয়েছে 30-40 লাখ 50 লাখ পর্যন্ত নিয়ে খাবার দাবার না দিয়ে ওদেরকে গেম করে মেরে ফেলছে। আব্দুল হান্নানরা যে ইউরোপের যে কোনো দেশে রাজনৈতিক আশ্রয় পাবেন না তার কারণ হিসেবে তাকে জানানো হয়েছে যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো বাংলাদেশকে এখন একটা সেফ বা নিরাপদ দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে বা বিবেচনা করে। 2025 সালেরই এপ্রিল মাসে এই ঘোষণা দেয় ইউরোপিয়ান ইউনিয়ন। তার মানে এখন যদি ইউরোপের কোনো দেশে পৌঁছে আপনি বলেন বাংলাদেশের রাজনীতি বা অন্য কোনো কারণে আপনার জীবন হুমকির মুখে, তাহলে সেই যুক্তিতে আপনি আর সেখানে রাজনৈতিক আশ্রয় পাবেন না। তাহলে কি দাঁড়ালো? গেম বা যে কোনো উপায়ে আপনি ইতালি বা ইউরোপের অন্য কোনো দেশে পৌঁছে আশ্রয় পাওয়াটা আইনগতভাবে এখন অসম্ভব বা অনেক কঠিন হয়ে গেছে। এরকম ঘটনা আগেও তো জানতেন আপনি যে এরকম ঘটে, সমুদ্র পাড়ি দিতে গিয়ে মারা যায়, তারপরেও তো সিদ্ধান্তটা আপনি নিয়েছেন। সিদ্ধান্ত নিয়েছি, দালাল ও বলছে যে ওইরকমভাবে হবে না, খাবার দাবার থাকার ব্যবস্থা সমস্ত সব, যেহেতু আপনারা টাকা বেশি দিয়ে আসছেন আপনাদের এই ঘটনা হবে না। টাকা বেশির হিসাবটা কি আসলে? টাকা বেশি দিলে ওরা সুন্দর ভালোভাবে রাখে, গেমটা ইঞ্জিল বেশি দেয়, 350 ইঞ্জিল দেয়, খুব দ্রুত গেম দেয়, এরকম আশ্বাস দেয় আর কি। এখন মোটামুটি কত টাকায় লিবিয়ার কন্ট্রাক্ট চলছে? এখন মেবি 20 লাখ 22 লাখ এরকম চলতেছে। তাহলে ওই যে আমরা যে শুনতাম যে আটকে রেখে ভিডিও করে নির্যাতন করে দেশ থেকে টাকা নেয়, সেটা করে না? হ্যাঁ, এখনও করে। যারা কম টাকায় যায় তারা দেখা গেছে এখান থেকে আশ্বাস দেয়, আচ্ছা ঠিক আছে তুমি আসো, 15 লাখ টাকায় তোমাকে নিব, সমস্যা নেই। আবার অনেকে এরকম করে 20 লাখ টাকাও বাজেট করে, ইতালি যাওয়ার পর তুমি 10 লাখ দিবা, বাকি 10 লাখ লিবিয়া আসার পর, পরে লিবিয়া যাওয়ার পর গেম করে যাওয়ার পর সে পুরো টাকাই উদ্ধার করে নেয়, পুরো টাকা। আমি একটা জিনিস জানলাম যে রাজৌরি বা এসব জায়গায় কথা বলাতে যে দালালরা কার বাড়িতে কি ধরনের প্রপার্টি আছে, কার সামর্থ্য কিরকম, সেই অনুযায়ী নির্যাতন বা পরিকল্পনা করে। জানতে পারে, যদি জানতে পারে যে আমার ভাই ব্রাদার ইতালি থাকে বা ওদের অর্থশালী খুব ভালো, তাহলে ওদেরকে নির্যাতন করে টাকা পয়সা উদ্ধার করে এরকমভাবে। ইতালি যাওয়ার স্বপ্ন পূরণের জন্য মরিয়া হয়ে পথে নামা, জীবন বাজি রাখা এবং ব্যর্থ হয়ে ফিরে আসা, এসব ঘটনা কি শিক্ষা দিল আব্দুল হান্নানকে? আমরা জানতে চাই এর ভেতরে আর কোনো গল্প আছে কিনা। লিবিয়া গিয়ে আমি বাস্তবতা বুঝতে পারছি। আমার বন্ধুরা, ফ্রেন্ড সার্কেলরা বলছিল আসলে লিবিয়া খুব ডেঞ্জারাস, এদিকে না আসলেই ভালো হয়। তখন আমি ওই বিষয়টা বুঝতাম না ওরকমভাবে, যে তোরা তো কেন গেছিস। যখন আমি গেছি, যখন ওই বাস্তবতা ফেস করছি, ওদের আচার আচরণগুলো দেখছি, তখন মনে হয়েছে এত টাকা দিয়ে এখানে আসলাম কেন। টাকাও দিলাম, মানে জীবনের রিস্ক নিয়েও আসলাম। দেশের তো এই টাকা দিয়ে একটা ব্যবসা করলে অনেক কিছু করতে পারবে। স্বপ্নের ঘোরে জীবন থেকে বাঁচা মরার 3টা মাস চলে গেল, টাকা গেল 20 লাখ। তার বিনিময়ে যে অভিজ্ঞতা হলো তা যেন সারা জীবনের দুঃস্বপ্ন। কিন্তু এটা শুধু হান্নানের একার গল্প নয়, শরীয়তপুর, মাদারীপুর সহ দেশের আরও অনেক জায়গার হাজার হাজার মানুষের অধরা স্বপ্নকে পূরণ করার জন্য মরিয়া জীবনের গল্প। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা বলার সৌভাগ্য হয়নি অনেকেরই। কেউ এই পথ পাড়ি দিতে গিয়ে গন্তব্যে যেতে পেরেছে, কারো স্বপ্নের সলিল সমাধি হয়েছে ভূমধ্যসাগরে অথবা লিবিয়ার কোনো মরু প্রান্তরে। এই গেমের আরও বিচিত্র গল্প জানবেন আগামী পর্বগুলোতে। আজ চলে যাচ্ছি, আবার আসবো বলে।